Hood FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনা যাব, আমাদের সঙ্গে আরো যে অতিথি আছেন তার সাথে আমরা কথা বলবো এবং আপনার প্রথমে নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। আমি মোহাম্মদ রাজবীর খান আরিফ, আসছি উত্তর দক্ষিণখান থেকে। জি বলেন। ঘটনা যেটা বলবো ওটা হচ্ছে 2008 সালে ঘটনা। তো 2008 সালে মানে আমার ফুপি মারা যায়, যার ফলে আমার স্কুল থেকে আমার আব্বু আম্মুর সাথে মানে গ্রামে চলে যায় দাদার বাড়িতে। তো গ্রামে যাওয়ার পর 3 দিন পর যে একটা অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠান করানোর পর আম্মু বিকেল দিকে নানুর বাড়িতে চলে যায়। যার ফলে নানুর বাড়িতে যাওয়ার পর মানে রাত্রের দিকে মামা, আমি, আব্বুর কাছে মানে ফোন আসে যে নানু শ্বাসকষ্ট হয়েছে আর কি, সেজন্য আর্জেন্ট একটু বাড়িতে আসলে ভালো হয়। আচ্ছা। তো মামার সাথে মামা বলতেছে আমাকে যে বাড়িতে যাব কিনা। তো মামা আমাকে বলতেছে যে আমিও সাথে যাচ্ছে, তো যেতে আর কি। তো তাই বাইক নিয়ে আর কি আমরা যাব, রওনা দিব। সে ব্যবস্থা করে আমরা বের হয়েছি বাইক নিয়ে। তো আব্বু বলতেছে আব্বু সকালবেলা আসবে, তো আমি চলে যেতে আর কি, আমি আর মামা। তো আমি বাইক ড্রাইভ করতে চেয়েছিলাম, কিন্তু আব্বু নিষেধ করেছে, আমাকে আর ড্রাইভ করতে দেয়নি, বলছে মামাকে ড্রাইভ করতে। তো মামা ড্রাইভ করতেছে, মানে একটা বাজারে গেছিল আর কি, বাজার থেকে। তো আমাকে বলছে যে আমি মামাকে বললাম যে মামা আমি ড্রাইভ করব, তুমি আমাকে দাও। তো ড্রাইভ করতেছি, তো ড্রাইভ করার মাঝপথে তো হেডলাইটের যে আলোটা, এই আলোটার যে আলোতে মানে আমার চোখে পোকা পড়ে আর কি চোখে, যার ফলে মামা আমাকে বললে যে হেলমেট পরে নিতে। তো হেলমেট পরে যাচ্ছি, তো হঠাৎ মানে মশা হেলমেটের গ্লাসে পড়ে মানে গ্লাসটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমি আবার সামনে হেলমেটটা খুলে আবার সামনের দিকে যাচ্ছি। তো রাস্তার পাশে একটা পারিবারিক কবরস্থান পড়ে আর কি। তো পারিবারিক কবরস্থানটা তো আমি ক্রস করার সময় ডিপার দিয়ে মানে বাইকের ডিপার দিয়ে হেডলাইট বাড়ি দেওয়ার সময় একটা কালো কাপড় পরা একটা মহিলা দাঁড়িয়ে আমাদেরকে সিগন্যাল দিতেছে। তো মামা বলতেছে যে এখানে একটু গাড়িটা স্লো করে দেখো কি বলে। তো আমি স্লো করছি, করার পরে মহিলাটা বলতেছে যে ওনার অনেক বড় বিপদ, ওনাকে হেল্প করার জন্য। তো মামা বলতেছে যে কি হেল্প, বলতেছে আপনারা তো এরকম গ্রামে যাবেন, তো আমাকে এই গ্রামটায় নামিয়ে দিন। তো মামা বলতেছে যে আমি এই গ্রামে যাব, তো আপনি এটা কিভাবে জানেন? তো মামার মনে একটা মানে গটকা লেগে যায় আর কি। তো মামাকে বলতেছে যে আপনি এরকম চেয়ারম্যানের নাতে ভাই যে এরকমের ছেলে না। তো মামা মনে আপনাদের পরিচয় জানতে পারলো, কিন্তু মেইন ঘটনাটা কি ঘটেছিল সেটা বলেন। তারপরে মামা বললো যে তুমি চলে যাও, মানে নেওয়া যাবে না ওনাকে। তো যাওয়ার পরে আমার মামা কি মনে করে আমাকে বলতেছে যে মহিলাটা মনে হয় বিপদে পড়ছে, তো আমি বাইকটা নিয়ে যাই। তো মামার সাথে আমি বসলাম, মানে মামাকে বললাম যে আমি ড্রাইভ করি, তখন মামা ড্রাইভ করতেছিল। পরে আমি ড্রাইভ করে যখন আসতেছি, তো আমার গিয়ার মানে তখন নতুন শিখতেছিলাম আর কি বাইক। তো গিয়ার মানে থার্ড গিয়ারে থাকার ফলে মানে গাড়ির স্টার্টটা কবরস্থানের সামনে এসে মানে স্টপ হয়ে যায়, যার ফলে চাঁদের আলোতে যতটুকু আমি দেখতে পাই মানে ওই মহিলাটা ওই জায়গাতে নেই, কবরস্থানের ভিতরে গেছে। তো কবরস্থানের ভিতরে যে মানে কবর থেকে মানে মাটি খুঁড়তেছে,
তো আমিও চুপ করে দেখতেছি, মামাও চুপ করে দেখতেছে। তো দেখার পরে মানে কবরটা খুঁড়ে আপনার ছোট একটা ওই যে পিচ্ছি বাচ্চা আর কি, এরকম বাচ্চা ধরনের একটা কিছু খুলে, যে আপনার যদি একটা মানুষকে যদি অনেকদিন পানিতে রাখা হয় একটু সাদা সাদা কিরকম টাইপ হয়ে যায়, ওই বাচ্চাটা এরকম টাইপের। আমি যতটুকু চাঁদের আলোতে দেখতে পাচ্ছি, মাঝখানে দুটো পার মাঝখানে ধরে টান দিয়ে মানে ছেড়ে ফেললো। তো মানে কিছু হাত দিয়ে কিছু একটা ঢুকে আপনি মানে, নিজের চোখে দেখেছেন? হ্যাঁ। আচ্ছা। তো তখন ভাই আমার কি অনুভূতি ছিল, মানে ইয়ে হয়ে গেছিল। তো যার ফলে হাত দিয়ে মানে এরকম করে বের করে মানে কিছু একটা খাচ্ছে। তো আমি মানে ভয়ে ভয়ে আস্তে আস্তে করে গাড়ি মানে ঘুরাচ্ছে আর কি। তো ঘুরানোর পরে মা বলতেছে তুমি টান দাও, এসব আল্লাহ ভরসা, তুমি টান দাও। তো আমি টান দিতেছি, তো মহিলাটা এত ভাই কুৎসিত ভাবে এত একটা হাসি দিছে, বলতেছে তোরা মানে বাঁচবি না, এরকম করে একটা কত কথা বলতেছে। তো আমি সাথে সাথে গাড়ি টান দিই। তো দেওয়ার পর মানে রাস্তার সাইডে আশেপাশে মানে এই পাশ থেকে ও পাশে মানে এরকম করে করে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। ওই মহিলাটি বারবারই আসতেছে আমাদের কাছে। তো মামা বলতেছে তুমি এসব কোনো ভয় পেও না, তুমি সামনের দিকে এগিয়ে যাও। তো আমি সামনের দিকে যাচ্ছি। তো হঠাৎ দেখি মানে গ্রাম অঞ্চলে সাধারণত রাসেল ভাইয়া এসব বড় বড় ডিস্ট্রিক্ট লরি এসব ঢোকার কোনো সম্ভাবনা নাই, তার ভিতরে আবার দুটো আড়াটার ভিতরে রাসেলের দিকে। তো ওই ডিস্ট্রিক্ট লরি আমাদের দিকে সামনের দিকে আগে আসতেছে। তো মামার বলতেছে মামা আমি কি করতে পারি? মা বলতেছে তুমি সাইড কাটিয়ে চলে যাও। আমি কি, উনি তো রাস্তার মাঝখান দিয়ে আসতেছে, আর রাস্তা ছোট, আমার তো খালে নামতে হবে। মা বলতেছে তুমি আল্লাহ ভরসা, তুমি চলে যাও। তো আমি এদিক দিয়ে মানে সাইড দিয়ে চলে যাইতেছি, ওনাকে ডিপা দিচ্ছি, উনি আরো মানে সামনের দিকে আরো মানে তেজে আগে আসতেছে আর কি আমার দিকে। তো আমি সাইড কেটে মানে একটা মানুষের সাথে একটা মানুষ ধাক্কা খেলে ভাই যেরকম হয় এরকম না, মানে আমি এটার ভিতর দিয়ে মনে হয় আমি চলে গেছি। তো মামাকে বলতেছি মামা এটা কিভাবে সম্ভব? মামা বলছে তুমি কোনো ভয় পেও না, আমি তোমার থেকে আমি ড্রাইভ নিতে পারতেছি না, তুমি ড্রাইভ করো, তুমি কোনো ভয় পেও না। তো আমি ড্রাইভ করে করে যাইতেছি। তো যাচ্ছি হঠাৎ মানে মহিলাটা আবার ওই আগের মতো এখান থেকে ওখানে আমাদেরকে খালি বারবার সিগন্যাল দিচ্ছে আর উচ্ছিত ভাবে হাসতেছে। তো তারপরে হঠাৎ দেখি কি রাস্তা দিয়ে একটা অটো আসতেছে। তো আমি মনে করছিলাম যে মামা ওটা এমন হয় এরকম ভিতর দিয়ে চলে যেতে পারবো। তো আমি অটোটাকে দেখে আমি সাইড দিয়ে চলে যাচ্ছি। তো অটোটা হঠাৎ করে আমার মানে এই সাইড দিয়ে এসে তো আপনার হাতের সাথে বাড়ি খেয়ে মানে আমার গ্লাস ভেঙে আমি ভিতরে পড়ে সেন্সলেস হয়ে যাই। এই হচ্ছে ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। FM বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। রাসেল ভাই, মাসুম ভাই আর সব লিসনারকে আমার শুভেচ্ছা। আমি তাপস, আমি ইংল্যান্ডের কেন্ট থেকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি। প্রফেশনালি আমি একজন লেকচারার, আর আজকে যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমার এক স্টুডেন্টের ঘটনা। তো 2010-11 সালের দিকে আমার ক্লাসে রাসিম নামে পাকিস্তানি একটা স্টুডেন্ট ছিল। তো স্টুডেন্ট হিসেবে রাসিম খুব ব্রিলিয়েন্ট, হি ওয়াজ ব্রিলিয়েন্ট, অ্যাটেন্ডেন্স খুব ভালো, ক্লাস রেজাল্ট খুব ভালো। তো সারপ্রাইজিংলি কোন একটা সেমিস্টারের শেষে যখন গ্রুপ বা পুরো ক্লাসের রিপোর্ট পাবলিশ হয়, তখন আমি দেখলাম যে ওই সেমিস্টারে ওর অ্যাটেন্ডেন্স হঠাৎ করে ড্রপ করছে, প্লাস মিড টার্মের দিকে যত অ্যাসেসমেন্ট ছিল ওইগুলোতে অনেকগুলোতে সে অ্যাপিয়ার করেনি। আর সেমিস্টার শেষে যে অ্যাসাইনমেন্ট বা ছিল সেটা কোনো সাবজেক্টেরই কোনোটাতে সে সাবমিট করেনি।
যেটা মানে আনলাইক রাসিম যে সে সিরিয়াস ক্যাটাগরি স্টুডেন্ট, তো আমি যেটা করলাম, আমি আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্টে চেক করলাম যে ওদের রেকর্ডে কোনো সিক নোট বা এই টাইপের কিছু আছে কিনা। তো ওরা বললো যে না, কোনো সিক নোট নাই, তবে 2-3 মাস আগে রাসিম একটা ওর ওয়াইফের ভিসা অ্যাপ্লিকেশনের সাপোর্ট হিসাবে একটা লেটার সে নিছে। তো একটু ওরা একটু ফান করেই কথাটা আমাকে বলল। তো আমি ভাবলাম যে আচ্ছা, তারপর স্টিল ওর মতো সিরিয়াস স্টুডেন্টের তো এরকম হওয়ার কথা না। তো আমি ওকে একটা ইমেল পাঠাই যে আমার সাথে দেখা করার জন্য। তো ইমেল করার 2-3 দিনের মাথায় রাসিম আসলো দেখা করতে। তো সে যখন জিজ্ঞাসা করবো, বললো যে স্যার, আপনি তো আমার সাইডের স্টোরি বিলিভ করবেন না। তো আমি বললাম যে ট্রাই মি, দেখি what you have to say। তো ও বললো যে ও এমনি একটা এখানে সিকিউরিটি এজেন্সিতে ও কাজ করে, আর এখানে সিকিউরিটি এজেন্সির কাজগুলো যেটা হয়, এজেন্সির অনেক ক্লায়েন্ট থাকে, ওই ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী এই সিকিউরিটিদেরকে সাপ্লাই করা হয়। তো এই কারণে জবটা কোনো একটা পার্টিকুলার জায়গায় বা সাইটে কন্টিনিউসলি নাও থাকতে পারে। দেখা যায় রোটেট হয়, অনেক সময় আছে লন্ডনের বাইরে, ও লন্ডন বেশ, অনেক সময় আছে লন্ডনের বাইরে কোন একটা সাইটে হয়। যখন লন্ডনের বাইরে হয় তখন আসলে দেখা যায় টানা 2-3 দিন হয়তো লন্ডনের বাইরে থাকতে হচ্ছে। আর ইউজুয়ালি আপনার ওয়ার্কিং আওয়ার্স খুব লং সিকিউরিটিদের জন্য। তো যেটা চিন্তা করে যে ওয়াইফ আসার পরে এরকম তো আসলে কাজটার জন্য ডিফিকাল্ট হবে যে লন্ডনের বাইরে যাওয়া বা এই। তো ও তখন ওর কোম্পানিতে যে বললো যে সরি, আমি মানে কাজটা ছেড়ে দেব। তো ওর যে কোম্পানি, ওর যে বস থাকে, সে হি কোয়াইট লাইক মানে রাসিম। তো যেটা বলে যে দেখো, আমি তোমাকে একটা ভালো অফার দিই যেটা তোমার জন্য হয়তো বেনিফিশিয়াল হবে। অফারটা হচ্ছে ওই কোম্পানির একটা ক্লায়েন্ট তার লন্ডনে একটা প্রপার্টি, একটা বিল্ডিং তারা কিনছে। আর বিল্ডিংটা কিনে ওরা লোকাল কাউন্সিলের কাছে প্ল্যানিং পারমিশন অ্যাপ্লাই করছে। তো বিল্ডিংটা হচ্ছে এখানে গ্রেড 2 নামে একটা ক্যাটাগরি আছে, যেটাতে মানে বিল্ডিংটার সাথে ধরেন একটু হিস্টোরিক কিছু অ্যাটাচমেন্ট আছে। তো এই কারণে এই মানে অ্যাপ্লিকেশনটা একটু লঙ্গার হয়তো টাইম নিবে অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো মিনিমাম 3 মাস থেকে 6 মাস হচ্ছে মানে মিনিমাম এক্সপেক্টেড টাইম যেটা লাগবে। কিন্তু এখানে লিগাল অব্লিগেশন অনুযায়ী কোম্পানিটার আপনার ওই বিল্ডিংটা খালি রাখা যাবে না। এখানে ওদের 24 ঘন্টার জন্য সিকিউরিটির মানে একটা ব্যবস্থা করতে হবে। তো ওই ওই রাসিমের বস যেটা বলে যে তুমি এই বিল্ডিংটা তো স্টাফ থাকার জন্য ফ্ল্যাটের মতো করা আছে, why don't মানে তুমি তোমার ওয়াইফকে নিয়ে এই ফ্ল্যাটটাতে উঠো, এটাতে তোমার স্যালারি সরি রেন্ট সেভ হয়ে যাবে ইনিশিয়ালি। আর রেন্ট মানে এই 5-6 মাস তুমি যে রেন্ট সেভ করতে পারো, এই টাকাটা দেও, তারপরে তুমি তোমার ওয়াইফকে নিয়ে ভালো একটা কোথাও উঠতে পারো। তো
তো তখন রাসেলের কাছে মনে হয় যে হ্যাঁ ইটস গুড প্রপোজাল, কারণ এর মাধ্যমে কোম্পানির যে 24 ঘন্টা একটা সিকিউরিটি অন সাইটে থাকা সেটাও পারপাস সার্ভ হচ্ছে, প্লাস রাসিমের জন্য রেন্ট সেভ হচ্ছে বা এইসব। তো সে রাজি হয় এবং ও উঠে যায়। এর মধ্যে ওর ওয়াইফ আসে। তো ও থাকা অবস্থায় ওর আসলে কোনো সমস্যা হয় না, হি ডিডন্ট ফেস এনি প্রবলেম। তো ওর ওয়াইফ আসার পরে সপ্তাহখানেক ঠিক ছিল, তারপরের থেকে প্রবলেমটা শুরু হয়। তো ও যখন মানে বাইরের থেকে বাসায় ব্যাক করতো, তো ওয়াইফ ওকে বলতো যে আমরা দুইজন ছাড়া এই বিল্ডিং এ আরো কোনো মানুষ আছে কিনা। তো বললো যে না, আমরা দুইজনই, কারণ ওই কোম্পানির ওরা এখনো পারমিশন পায় নাই, আর এমনি সিকিউরিটি কোম্পানি আমি একাই আছি এখানে। তো বললো যে না, কিন্তু তুমি গেলে আমি মনে হয় যে শব্দ পাই যে বিল্ডিং এর ভিতরে মানুষজন হাঁটতেছে এই সেই। তো রাসিম বলে যে এমন হইতে পারে ফাঁকা বিল্ডিং, তো ফাঁকা প্রপার্টি, তো বাতাসের কারণে এরকম শব্দ ক্রিয়েট হইতে পারে। তো ওয়াইফও এডুকেটেড মেয়ে, তো সেও একসেপ্ট করে নেয় কথাটা। কিন্তু সমস্যা যেটা হয়, এটা আস্তে আস্তে বাড়তেই থাকে। মানে রাসিম বাইরে থাকলেই ওর ওয়াইফ এই শব্দ পাওয়া শুরু করে। ইনফ্যাক্ট এরকমও হয় যে ও এরপর বলতে থাকে যে তুমি বাইরে গেলে আমি শব্দটা মনে হয় যে কেউ হাঁটতেছে করিডোর দিয়ে বা সিঁড়িতে উঠতেছে এই টাইপের। কিন্তু পার্টিকুলারলি আমাদের এই যে ফ্ল্যাটটা বা রুমটা, এইটার দরজার সামনে এসে শব্দটা থেমে যায়। তো রাসিম আসলে স্টিল এটা ইগনোর করে যে এটা পসিবল কিছু না, যে এবং ও তারপরও চেক করে ওর কিসের কোম্পানির সাথে যে কোনো পার্টিকুলার মানে ওরা কি আর অন্য কোনো সিকিউরিটি গার্ডকে এখানে অ্যাসাইন করছে কিনা, যে দিনে কোনো একটা টাইমে আসে। তো ওরা বলে যে না, এরকম কোনো মানে কাউকে অ্যাসাইন করা হয়নি। তো এর মধ্যে যেটা হয়, একদিন রাসিম বাইরে ছিল ফর সাম রিজন। তো ওর ওয়াইফ খেয়াল করে ওই আবার সেই ফুটস্টেপ টাইপের শব্দ বা সিঁড়িতে কেউ হাঁটার শব্দ, করিডোরে হাঁটার শব্দটা হচ্ছে, এবং হইতে হইতে ওই বাসার ডোরের সামনে এসে শব্দটা থেমে যায়। তোর ওয়াইফ যেটা চিন্তা করে, আমি এখন যে হঠাৎ করে দরজাটা খুলবো, খুলে দেখি এখানে কে দাঁড়ানো। এবং ওর ওয়াইফ তখন মোটামুটি 100% এর কাছাকাছি শিওর যে এখানে কোন একটা এক্সিস্টেন্স আছে, কোন মানুষ আছে, সে ঘুরতেছে। ও যখন এটা চিন্তা করতেছে, দরজা খোলার আগেই ইমিডিয়েটলি দরজায় নক হওয়া শুরু হয়। দরজার উপরে মানে হাত দিয়ে কেউ এরকম নক করতেছে। তো ও তখন ভাবে যে হ্যাঁ, মনে হইতে পারে যে রাসিম ব্যাক করছে। ও যে খুলে দেখে কেউ নেই, পুরো করিডোর ফাঁকা। ও চেক করে সিঁড়ির ওইখানে ফাঁকা। এইটাতে সে কিছুটা ভয় পায় যে না, সামথিং ইজ ভেরি রং। তো তারপরে আসার পর ওর রাসিমকে বলে যে এই কাহিনী আজকে এরকম হয়েছে। তো রাসিম যেটা করে, ওর ওয়াইফের একটা কাজিন, সেও লন্ডন বেসড, আর একটা মেয়ে। তো তাকে বলে যে দেখো, তো মাত্র আসছে, তো হয়তো যেহেতু একা এরকম থাকে নাই কখনো, ও একটু
মানে লোনলি ফিল করতেছে, এইসব কারণে এইসব মানে সাউন্ড বা এইসব হ্যালুসিনেট করতেছে। তো তুমি যদি আমাদের সাথে এসে কিছু থাকো তাহলে হয়তো এটা ভালো হবে ওর জন্য। তো ওই কাজিনও রাজি হয়, ঠিক আছে ফাইন, সে আসবে। তো ওর কাজিন আসার পরে ওর কাজিন সেম জিনিসটা মানে ফিল করে বা এক্সপিরিয়েন্স করে যে করিডোরতে হাঁটার শব্দ। আর ইন দ্যাট মানে ওই দরজা দিয়ে দিন খুঁজছিল, এর পর থেকে যেটা হয় বাসার ভেতরে শব্দ হওয়া শুরু করে, যে বাসার ভিতরে হাঁটতেছে। ধরেন ওই মনে হয় রুম 2-3টা ছিল এখানে, যে এই রুম থেকে ওরা এই রুমে আছে, অন্য রুমে হয়তো শব্দ হচ্ছে বা কিচেনের শব্দ হচ্ছে অথবা টয়লেটের ভিতরে শব্দ হচ্ছে, এই টাইপের বিভিন্ন জায়গায় র্যান্ডাম শব্দ হওয়া শুরু করে। তো যেটা হওয়ার পরে ওর ওই কাজিন 2-3 দিন থাকে। 2-3 দিন থাকার পরে সে বলে যে না, আমি আসলে এই জিনিসগুলো খুব অ্যাকসেপ্ট করতে পারতেছি না, তো আমি আসলে এখানে থাকবো না। তো ও অফার যেটা করে যে আমি যেই বাসায় থাকি ওইখানে মানে রুম অ্যাভেলেবল আছে, তোমরা যদি চাও ইউ ক্যান মুভ ইন টু দ্যাট হাউস। কিন্তু এর মধ্যে কিন্তু রাসেল কিছু এক্সপিরিয়েন্স করেনি, তো এই কারণে সে এখনো জিনিসটা খুব লাইটলি নিচ্ছে। তো ওয়াইফও তখন একটু জেদ ধরে যে না, সে আসলে দেখতে চায় যে কি হচ্ছে। তো লাস্ট ডে ঘটনা যেটা হয় আমার সাথে এই রাসেলের মিটিং এর আগে, তো বলে যে ও বাসায় সেদিন শুধু ও আর ওর ওয়াইফ, তো মনে হয় কোনো কারণে দোকানে গেছে র্যান্ডম কিছু জিনিস কেনার জন্য, গ্রসারি বা এই টাইপের কিছু হবে কেনার জন্য, যে 10-15 মিনিট বাইরে থাকবে। তো এর মধ্যে ওর ওয়াইফ বাথরুমে যায়। তো রাসিম যখন আসা ও চাবিতে ঘরে ঢুকে দেখে বাথরুমের ডোরটা বাইরে থেকে লাগানো, বাসায় কিন্তু আর কেউ নাই, এবং মেইন ডোরও লক করা ছিল, যেটা রাসিম চাবি নিয়ে গেছে। তো দেখে বাথরুমের ডোরটা করা। তো যে সাথে সাথে বাইরের থেকে বাথরুমের যেটা হচ্ছে আপনার প্যাডলক টাইপের থাকে আর কি, ওই ছিটকিনি টাইপের যেটা, ওইটা খুলে দরজা পুরোটা খুলে দেখে ওর ওয়াইফ ভিতরে বসে সে কাঁদতেছে। কি ব্যাপার? ও বলে যে তুমি যাওয়ার পরে তো এইরকম শব্দ হওয়া শুরু হয় বাসার ভিতরে এবং বাথরুমের দরজায় নক পড়তে থাকে। তো নক পড়ার পরে ওই ওয়াইফ তখন দরজা শক্ত করে ধরে দাঁড়া থাকে এবং কিছু পর যখন খুলতে চায় তখন আর দরজাটা খুলতেছে না। তো কারণটা অবভিয়াস যে এইটা হচ্ছে মানে বাইরের থেকেই তখন অলরেডি সামওয়ান সামহাউ এই বাথরুমের দরজাটা লক করে দিয়েছে। তো এই ইনস্ট্যান্সের পরে রাসিম মানে একটু এক্সেপ্ট করা শুরু করে যে হ্যাঁ সামথিং ইজ গোয়িং রং। তো তখন আমাকে বললো যে স্যার, আমি তো আমাদের যে লোকাল এখানে মসজিদ আছে, এখানে খুচর আছে, তাকে আমি বলছি আমার বাসায় আসার জন্য। তো সে আসবে আগামী 1-2 দিনের মধ্যে। আসার পরে কি আপডেট হয় আমি আপনাকে জানাবো। তো এরপরে আরো সপ্তাহখানেক পরে, সপ্তাহখানেক না আরো বেশি হবে, আমার মনে হয় 2-3 সপ্তাহ পরে রাসিম আসে। তো বললো যে আপডেট হচ্ছে ওই হুজুর আসছিল, এসে সে মানে একটু দোয়া
টরা পড়ছে বা এই করছে, কিন্তু তারপরে এইটা আসলে রিজলভ হয় নাই। রিজলভ না হওয়ার পরে ওই হুজুর বলছে যে দেখো এটা হয়তো এমন কোন এন্টিটি যেটা হয়তো আমার ক্যাপাবিলিটি নাই। তো তখন ইংল্যান্ডে আরেকটা সিটি আছে যেটার নাম হচ্ছে পোর্টসমাউথ। তো ওই হুজুর বলে পোর্টসমাউথে একজন এরকম আলেম লোক আছে, সে হয়তো এসে তোমার করতে পারবে, এটা রিজলভ করতে পারবে। তো তখন এই পোর্টসমাউথের হুজুরের সাথে কমিউনিকেট করে যে এরকম একটা ক্রাইসিস হচ্ছে আমার বাসায়, তো আপনারা যদি করেন একটু এসে দেখতে পারেন। তো ওই হুজুর মনে হয় আরো কয়েকদিন পরে বা নেক্সট উইকে আসে পোর্টসমাউথ থেকে। এসে উনি দেখে, দেখাটার পরে তো উনি কিছু মানে রিচুয়াল হয়তো করে যে বন্ধ করা বা হোয়াট এভার এই টাইপেরই এগুলো করে। তো করার পরে বলে যে তুমি দেখো কি হয়, এটা রিজলভ হইতে পারে। তো রিজলভ যদি না হয় তখন আমাকে ফোন করে বলবা যে কি হচ্ছে সিচুয়েশন। তো এই হিসেব পরে রিজলভ হয় না। রিজলভ না হওয়ার পর আবার ফোন দেয় পোস্টমাস্টার হুজুরকে। তো উনি তখন বলে যে দেখো আমি যেটা করছি এটা যদি এই বাসাটার যদি কোনো সমস্যা থাকতো, এটা রিজলভ হয়ে যাইতো, তো পসিবলি এইটা এখন আর তোমার বাসার প্রবলেম নাই। তো তুমি এক কাজ করতে পারো, বাসাটা চেঞ্জ করে দেখতে পারো, তাহলে এটা 100% শিওর হওয়া যাবে যে প্রবলেমটা কোথায়। তো ও তখন ওই ওর ওয়াইফকে নিয়ে, ওই যে ওর ওয়াইফের যে কাজিন আছে ওই বাসায় যে উঠে ফর ফিউ ডেজ। তো তখন ওই বাসাতে সমস্যা শুরু হয়। ওর কাজিনের বাসায় নয়েজ বা দরজার লক হয়ে যাওয়া, তারপর কিচেনের থেকে জিনিসপত্র এলোমেলো করা বা কাবার থেকে জিনিসপত্র ফেলে দেওয়া, এই টাইপের সমস্যাগুলো তখন কাজিনের বাসায় শুরু হয়। তো তখন ওর ওয়াইফ তারপর রাসিম দুইজন একটু অকওয়ার্ড ফিল করে যে আমাদের কারণে আরেকজনের বাসায় এই প্রবলেমটা হচ্ছে। আর ওর কাজিন যে বাসাটা থাকতো, এটা বাসায় থাকতো, এটা একটা শেয়ার্ড ফ্ল্যাট আর কি। তো এখানে অন্যান্য রুমে যারা থাকতো তারা ওদের সাথে রিলেটেড না, এই কারণে ও আরো একটু রাসিমের জিনিসটা নিয়ে ফিল করে। তো তখন ওই ওদের যে হুজুর রাসিম, যে পোস্টমাস্টার যে হুজুর, তো উনি বলে যে আচ্ছা আমি তো যেহেতু দূরে লন্ডনে না, তো আমার জন্য ডিফিকাল্ট এইখান থেকে পুরো জিনিসটাকে রিজলভ করা। তো ইফ পসিবল তোমরা পোর্টসমাউথে মুভ করো। তো এই এট দিস মোমেন্ট তো রাসিম আমার সাথে দেখা করে এবং বলে যে স্যার আমরা হয়তো ভেরি সুন উইদিন 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আমরা পোর্টসমাউথে মুভ করতেছি। আর মুভ করার পরে যদি প্রবলেম রিজলভ হয় তাইলে তো ভালো, আমি আই উইল বি কামিং ব্যাক এগেইন। আর যদি রিজলভ না হয়, এমন হইতে পারে হয়তো আমরা ইংল্যান্ড ছেড়ে আবার পাকিস্তানে ব্যাক করব, যে ওইখানে হয়তো এই টাইপের ইস্যুর প্রবলেম গুলো আরো বেটার ডিল করা যাবে, আরো রিসোর্সেস ভালো থাকবে। তো এইটা ছিল সিচুয়েশন। এন্ড ইভেন্চুয়ালি I lost contact with রাসিম, যে আমি জানি না ওর প্রবলেমটাকে আসলে রিজলভ করতে পারছিল কিনা, ওরা কি ইংল্যান্ডেই ছিল না
ওরা পাকিস্তান ব্যাক করছে, এই ব্যাপারগুলো আসলে জানি না। কিন্তু মানে এটা একটা আমার জন্য আনসলভড মানে স্টোরি, যেটা আমি জানি না যে এন্ডিংটা কি হয়েছিল, বাট আমার কাছে কাহিনীটা একটু মনে হয়েছে যে ডেফিনেটলি এটা শেয়ার করার মতো হয়তো কিছু, আর এই কারণে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়ে সবাইকে শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, অফকোর্স, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। এবং শুনছেন রেডিও ফুলতের এফএম, ঘড়িতে সময় রাত 1:04 এবং চলছে ভূত এফএম। আশা করছি যে এই যে ঘটনাটা আমরা শুনলাম একটু আগে, একটা লম্বা অডিও ক্লিপ, এই অডিও ক্লিপটি আপনারা অনেক পছন্দ করেছেন এবং আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগার মতোই একটা ঘটনা। আমি জানি, আমি বিশ্বাস করেছি আপনারা বাংলাদেশের শুধু না, পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন, আপনাদের কাছেও হয়তো এরকম ধরনের ঘটনা আছে। সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদেরকে আপনারা বিভিন্নভাবে জানাতে পারেন। ইমেইল করে জানাবেন, কিন্তু বিভিন্ন ভাবে জানাতে পারেন। সেটা হচ্ছে আপনারা লিখে জানাতে পারেন, অডিও ক্লিপের মাধ্যমে জানাতে পারেন, বাট আপনারা জানান আপনাদের ঘটনাগুলো। আমরা ভূতের যতগুলো এপিসোড করেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে এত ঘটনা আসলে কি আছে কিনা। আমি সবসময় বলি একটা কথা, সেটা হচ্ছে আমাদের এই দেশের যত মানুষ, আমরা যদি সেই মানুষের অর্ধেক ঘটনাও ধরি, আমরা যদি অর্ধেকেরও কম, আমরা যদি 8 কোটি ঘটনাও পাই, তাহলে কতগুলো এপিসোড চালানো যায় চিন্তা করুন। 1 কোটি ঘটনাও যদি পাই, তাহলেও কতগুলো এপিসোড চালানো সম্ভব। তো আমি জানি যে প্রত্যেকটা মানুষের কাছে, আমাদের চারপাশে যারা বাস করেন, তাদের প্রত্যেককে আপনি জিজ্ঞেস করুন, প্রত্যেকের কাছেই একটা ঘটনা আছে। হয় তার নিজের, অথবা তিনি কোনো জায়গা থেকে শুনেছেন, তার কোনো রিলেটিভের, কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারের, অন্য কারো আছে একটা ঘটনা আপনি পেয়ে যাবেন। তো যে দেশে প্রত্যেকটা মানুষের একটা করে ঘটনা আছে, সেই দেশে ভূতের আজীবন চলতে পারে বলে আমার বিশ্বাস। তো আর সব ঘটনায় যে আগে ঘটেছে 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর আগে, ব্যাপারটা এরকমও না। কিছু কিছু ঘটনা খুব রিসেন্টলি ঘটেছে, কিছু কিছু ঘটনা খুব মানে ভূতের চালু হওয়ার পরে অনেকের সাথে অনেক ঘটনা ঘটেছে। একদম কিছুদিন আগেও ঘটে যাওয়া ঘটনা এরকমও আছে। তার মানে ঘটনা ঘটতেই থাকবে এবং ঘটনার পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে, তাই না? তো আমার মনে হয় যে সেই ঘটনাগুলো যদি আপনারা শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন আমাদের অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio4ATIOFORK.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন, তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর একটা জিনিস বলবো, যারা ফেসবুকের মাধ্যমে ঘটনা পাঠাতে চান, তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকে না দিয়ে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠান। সেটা অনেক বেশি ভালো আমাদের সবার জন্যই। এবং আপনি ফেসবুকে আমাদের যে পেজ রয়েছে ভূত আশ্রমে, সেই পেজে গেলেও আপনি দেখতে পারবেন যে একটা ইমেইল করার অপশন রয়েছে। সেই ইমেইল করার বাটনটা প্রেস করে আপনি সহজেই আমাদের ইমেইল করতে পারেন, তাই না? সো ইটস ভেরি ইজি। আর যারা রেডিও ফুডকে তো পেজটা ভেরিফাইড, আনফর্চুনেটলি অনেকগুলো পেজ থাকার কারণে ভূতের পেজটা
ইজ নট ভেরিফাইড। তো এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে ভূত FM আমাদের যে ভেরিফাইড পেজ রেডিও ফুর্তি, সেখানে কিন্তু ভূত FM এর পেজটার লিংক দেওয়া থাকে প্রত্যেকটা পোস্টের ওপরেই। সুতরাং সেখান থেকে আপনি সরাসরি আমাদের আসল যে পেজটা, রিয়েল যে পেজটা, সেই পেজে ল্যান্ড করতে পারেন। ইটস ভেরি ইজি। তো আপনারা চাইলেই আজকে চেক করতে পারেন এবং আমাদের সাথে আপনারা থাকতে পারেন। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/shooting.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে এইভাবে গেলেও আপনি কোনো সময় ভুল পেজে ল্যান্ড করার সম্ভাবনা থাকবে না আপনার। সো আপনি সেভাবেও চাইলে করতে পারেন। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আবারও আমাদের অতিথির কাছে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমাদের প্রথম যে অতিথি তিনি আবার আরেকটা ঘটনা বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। সাকিব এগেইন। ইউ মোস্ট ওয়েলকাম। রাসেল ভাই, এখন যে স্টোরি শেয়ার করবো, এই স্টোরিটা হচ্ছে 2008 এর একটা ঘটনা। এই স্টোরিটা হচ্ছে আমার এক ছোট মামা, ওর নাম হচ্ছে রাকিব সরকার। রাসেল ভাই, সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। তো রাসেল ভাই, ও একটা টাইম হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট ছিল, বা মাদ্রাসা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় তো ওর মাদ্রাসার পড়ালেখা ওর ভালো লাগছে না। তো ওর বাবাকে বলে যে, আব্বু আমার মাদ্রাসার পড়া ভালো লাগছে না, আমি মাদ্রাসায় পড়বো না। তো তারপরে হচ্ছে ওর বাবা ওকে নিয়ে এসে একটা তারাগঞ্জে, একটা রংপুর জেলা তারাগঞ্জ থানার একটা গ্রামের স্কুলে ওকে ভর্তি করা যায় আর কি। তো হয় কি যে সামার ভ্যাকেশনে সব স্কুল থেকে হচ্ছে পিকনিকে চলে যায়, তো ওদের স্কুল থেকে যথারীতি পিকনিকে যাওয়া হয় আর কি। দেখা যাচ্ছে যে রংপুর থেকে প্রায় অনেক দূরেই ছিল, বাহিরে একটা পিকনিক প্লেস ছিল। তো ওখান থেকে তারা পিকনিক শেষ করে দেখা গেল যে ফিরতে ফিরতে রাত 12টা হয়ে যায়। তো সবাই জানে যে আপনার হচ্ছে পিকনিকের বাসগুলো ফার্স্ট অফ অল স্কুলে আসে, স্কুল থেকে নিজের মতো বাসায় চলে যায়। তো ও বাসায় স্কুলে চলে আসে। আসার পর ওর একটা ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ডের নাম পারভেজ। তো পারভেজ সহ দুজন আসতেছিল। তো পারভেজ বলে, দোস্ত এখন তো রাত হয়ে গেছে, তো প্রায় 12টা বাজে, তুই আজকে আমার বাসায় থেকে যা। তো বলে, দোস্ত না থাকা যাবে না, আমার আগাদাগি করবে, বাসা তো পাশেই। তো বলে রাখি যে পারভেজের বাসা থেকে ওর বাসা যাইতে মাত্র 20 মিনিট টাইম লাগে আর কি। তো বলে যাইতে পারবো। তবে দেখ, ভেবে দেখ, অনেক রাত কিন্তু, ভয় পাবি আবার। না, কিছু হবে না। তো এই বলে ওখান থেকে রওনা দেয়। তো দেওয়ার পর ও একটু ওর পারভেজের বাসা থেকে প্রায় 10-15 মিনিট হাঁটার পর ওর কেমন জানি একটা গাছ শিরশির করছে, হঠাৎ করে লোম দাঁড়া যাচ্ছে, একটু ভয় ভয় কাজ করছে। তো ও ভাবলে একা একা আসতেছি, আর সে সময় শীতকাল ছিল, যদিও ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারি শেষের দিকে একটু একটু হালকা ঠান্ডা থাকে, আর উত্তরবঙ্গে তো এমনিতেই অনেক প্রচুর ঠান্ডা। তো ও বললো যে হয়তো বা সুইটার নিয়ে আসি নাই, হয়তো বা এরকম ফিল হচ্ছে। বাট ও ওখান থেকে জাস্ট যত স্টেপ সামনে যাচ্ছে তত ওর ভয়টা জেগে বসছে ওর বডিতে, কেমন যেন ফিল হচ্ছে। তো আসলে ভাই, ওকে বাসা আসতে হলে একটা বাসঝাড় ক্রস করতে হবে ফার্স্ট অফ অল। তো ফার্স্ট অফ অল যখন ও বাসঝাড়টা ক্রস কাছে আসে, তো দেখতেছে বাসঝাড় গুলো অটোমেটিক দুলছে। তো ভাবলো এখন কোনো ঝড় নেই, কোনো কিছু না, ওয়েদার অনেক কুল, তারপরে কেন এত বাসঝাড় নড়ছে বা সামথিং লাইক। তো ও ওটা মাথায় না নিয়ে, ও মাদ্রাসা স্টুডেন্ট, একটু বুঝতে পারছে যেহেতু এত রাত, হয়তো তার সামথিং ইজ রং, কোনো একটা প্রবলেম হতে পারে। দেন তারপরে ও আরেকটু যখন সামনে এগোচ্ছে, তো সামনে যখন এগোচ্ছে একটু বড় বট গাছ তাকে আবার ক্রস করতে হবে। বট গাছটার কাছে যখন আসে, হঠাৎ করে বড় একটা ডালটা অনেক কাঁচা ছিল, ওর সামনে ভাঙা, ওর প্রায় হচ্ছে 2 হাত সামনে ভেঙে পড়ে, আর একটু ওর মাথায় পড়তো। তো ও খুবই খুবই ভয় পাচ্ছে। তো এত রাত্রে গ্রামের লোকজন দেখে যে 7টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে, ভাবলো যে চিল্লাচিল্লি করলেও কেউ শুনবে না। তো তারপরে ও যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট, ও একটু দোয়া জানে, ওগুলা মনে মনে করছে। তো এখনো ভাবলো যদি আমি এই রাস্তা আমার জন্য খুবই রিস্কি হয়ে যাচ্ছে, তো আমি একটা বাইপাস ইউজ করতে পারি। দেন ও করলো যে বাইপাসটা ইউজ করে আসলে ভাই ও তাড়াতাড়ি
বাসায় যেতে পারবে। তো ভাবলো যে আমি ভিতর দিয়ে যাই, তাড়াতাড়ি যেতে পারবো আর কি। তখনও টার্ন নেয় হচ্ছে বাইপাস রোডের দিকে। দেন যখন যাওয়া শুরু করে, তো রাসেল ভাই ও আর একটু যেহেতু পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় তাকে নামতে হবে, তো কাঁচা রাস্তা নামার পর সে ফিল করতে পারছে যে একটা হাসি, অট্ট একটা হাসি। তো তারপরে ও জোরে জোরে দোয়া-দোয়া পড়তে শুরু করে আর বলতে থাকে, দেখ আমি তোর কোনো ডিস্টার্ব করছি না, সো দ্যাট তুই আমাকে ডিস্টার্ব করিস না, আর তুই ভালো করে জানিস আমি তোর কি করতে পারি। তো রাসেল ভাই তারপরে হাসিটা আরো বেশি হচ্ছে। তো একটা টাইমে ওর হাসিটা রাসেল ভাই ওর সামনের দিকে শুরু হলো। এর আগে হচ্ছে ওর পিছনের দিকে হাসিটা হচ্ছিল, বাট এখন সামনের দিক চলে যাচ্ছে। যতই যাচ্ছে হাসিটার আওয়াজ আরো তীব্রতর হচ্ছে। তো তারপরে ও একটা সময় দেখলো যে একটা অনেক বিকট চেহারা একটা ফেস ওর সামনে এসে হাসতেছে। জিহ্বাটা অস্বাভাবিক বড় ছিল, আর চোখ দিয়ে প্রায় হচ্ছে মানে রক্ত ঝরছে এরকম একটা ফেস, আর চেহারাটা প্রচন্ড ব্ল্যাক ছিল। তো ও আবারও বলে যে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই চলে যা। রাসেল ভাই ওদের একটা হুজুর ছিল, তো হুজুর ওদেরকে একটা দোয়া শিখায়, একটা টেকনিক শিখায় দিয়ে বলে যে তোমরা যখন কোনো খারাপ আত্মার সম্মুখীন হবা, তোমরা যদি রাস্তায় ধুলা পাও, তো ওই ধুলা হাতে নিয়ে, বাম হাতে নিয়ে ডান হাতের বুড়া আঙ্গুল চেপে ধরে যদি তোমরা এই সূরাটা পাঠ করো, তাহলে খারাপ আত্মার প্রভাব তোমাদের কাছ থেকে চলে যাবে। তো বলে দেখ আমি কি শুরু করব? তখন ও হাসি একটু কমতে শুরু করে। তো ভাবলো হয়তো বা চলে গেছে, কিন্তু আর একটু সামনে যাওয়ার পর রাসেল ভাই ও দেখলো জাস্ট একটা হোয়াইট কালার একটা কাপড় জাস্ট রাস্তার এই প্রান্ত থেকে ও প্রান্ত পড়ে আছে, জাস্ট কাপড় না, কাপড়ের মধ্যে লাশ অন্য কিছু জড়ানো এই টাইপের ছিল না। তো তারপরে সে ভাবলো যা এবারে এইটাকে লাথি দিব। তো ও যখন এই কথা ভাবে রাসেল ভাই, তখন দেখলো যে কাপড়টা অটোমেটিক রোল হচ্ছে আর শূন্যে ভাসছে। ও তারপরে অনেক প্রচন্ড ভয় পাচ্ছে। তারপর দৌড়াদৌড়ি যেটুকু পারে সে পড়ে তার বাসা কাছে চলে আসতে প্রায়, তখন বাসায় দৌড়ে যে দরজা নক করে আম্মু খুলে দেয়। তো ওর অবস্থা এমন ছিল যে পুরা বডি ঘেমে গেছে, চোখ অনেক বড় বড় লাল হয়ে গেছে। তো আম্মু বলতে এই অবস্থা কেন, শীতের সময় কি দৌড়েছিস? না আম্মু আমি এখন শাওয়ার নিব। তো বলছে যে এত রাতে শাওয়ার কেন নিতে? না আমার শাওয়ার দরকার আছে, আমি শাওয়ার নিতে হবে। তো রাসেল ভাই ও শাওয়ার নেওয়ার আগে ও যখন ওর বেডরুমে যায়, তো যাওয়ার পর ওখান থেকে টাওয়েল নিবে, নেওয়ার সময় দেখে ঘড়িতে যেখানে ওর আসতে লাগতো 20 মিনিট টাইম, সেখানে 1 ঘন্টা 20 মিনিট টাইম লেগে গেছে। তখন ভাবে তাহলে 1 ঘন্টা সে কোথায় ছিল। বাট সে যে ওদের বাসঝাড়ের যে একটা প্রবলেম ক্রিয়েট হলো ওটা ফেস করলো, দেন হচ্ছে বট গাছ, দেন হচ্ছে ওই যে বিকট চেহারার যে ফেসটা, দেন হচ্ছে কাপড়। কিন্তু এইটা ক্রস তো এত টাইম লাগার কথা না, বাট তার 1 ঘন্টা 20 মিনিট টাইম লেগে গেছে। বাট তারপরে ও সকালে প্রচন্ড রকমের অসুস্থ হয়ে যায়। তারপর এলাকার একটা কবিরাজ ছিল, তো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজের তাবিজ, তারপরে দোয়া জুড়ে পড়ে দেয়। ও তারপরে ও তাবিজটা এখনো সাথে আছে। ওর ইচ্ছা ছিল স্টুডিও ঘটনা শেয়ার করবে, বাট ও অনেক দূরে থাকে। বাট ওই জন্য আমাকে বলতে বলছে নেক্সট টাইম অবশ্যই আসবো, ওর কাছে অনেক স্টোরি আছে। আসলে এই ছিল তার সাথে একটা স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরো একবার আপনাদের একটা খবর জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা স্যানিটারি ওয়্যার্স। আপনার বাথরুমে এনে দিবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্স রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্স এর বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্স এর ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার্স সলিউশন রোসা।
আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো আমরা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি মেহেদি হাসান, আমি মিরপুর থেকে এসেছি। আমার দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। তো আমি আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। ঘটনাটি ঘটেছে রাসেল ভাই আমার নানার সাথে। তো আমি আমার নানার মুখ থেকে ঘটনাটা শুনেছি, সেই ঘটনাটি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। তো আমার নানা আগেরকালের মানুষ, তো তখন তারা একটু মাছ টাছ এইগুলা ধরতো। তো নানা রাতের বেলায়, বেশিরভাগ সময়টা রাতের বেলায় মাছ ধরতো, কারণ রাতের বেলায় অনেক মাছ পাওয়া যায়। তো রাতের বেলায় নৌকা নিয়ে আর সে মাছ ধরতে যেত। তো তার ছোট একটা ভাই ছিল, তার ভাইকে নিয়ে সে মাছ ধরতে যায়। দুজন মিলে রাতের বেলা যখন মাছ ধরতে যায়, তো তারা যে বিলে মাছ ধরতে যায়, সেই বিলের সাইডে একটা বাগান থাকে। ওই বাগানের আশপাশে তেমন একটা যেত না, কারণ ওই বাগানে নাকি অনেক সময় অনেক কিছু অদ্ভুত টাইপের কিছু একটা দেখা যেত। তো অনেক সময় অদ্ভুত দেখা যেত, কখনো কখনো দেখা যেত যে অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ, এরকম টাইপের কিছু একটা দেখা যেত, যার কারণে ওই বাগানের আশপাশে তেমন একটা ঘোরাঘুরি কেউ করতো না, কেউ যেত না। তো মাছ ধরতে ধরতে, অনেক সময় মাছ ধরতে ধরতে তারা দুজন ওই বাগানের কাছে চলে যায়। কাছে চলে যাওয়ার পরে হঠাৎ করে নানা খেয়াল করে যে আমি তো সেই বাগানটার কাছে চলে আসছি, এখন মানে ওইখানে তো যাওয়া ঠিক না। তো তারপরে নানা তার ছোট ভাইকে বলে যে চল আজকে আর মাছ ধরবো না, আমরা বাড়িতে চলে যাই। তো এটা বলে যখন সে মানে কি পরিমাণে মাছ ধরছে এটা দেখার জন্য নৌকার দিকে তাকায়, তো দেখে যে সেই নৌকার ভিতরে কোনো মাছই নেই, সব মাছগুলা মানে কি হয়েছে সে নিজেও জানে না। পরে তারপরে সে তার ছোট ভাইকে বললো যে আমি তো এখন অনেক মাছ ধরলাম, তো এইগুলা কি হইলো। সে তার ছোট ভাই একটু ভয় পায়। তো নানা বুঝতে পারে যে না, বিষয়টা আসলে স্বাভাবিক না, এটা অন্য কিছু হয়তো। নানা বলে চল আজকে আর মাছ ধরা লাগবে না, আমরা আজকে বাড়ি চলে যাই। বাড়ি চলে যাই এটা বলে যখন তারা মানে বাড়ির দিকে রওনা দিল, তো নৌকায় করে বাড়ির দিকে যাইতেছে, তাদের বাড়ি যাওয়ার সময় একটা ব্রিজ ক্রস করতে হয়। তো ব্রিজের নিচ দিয়ে তো যায়, ব্রিজের দুই পাশে দুইটা তাল গাছ আর দুইটাতে তাল গাছ আছে। নানা যখন ব্রিজের কাছ পর্যন্ত আসে, তখন সে হঠাৎ করে দেখতে পায় যে মানে কি ধরনের একটা আকৃতি, মানে অনেকটা লম্বা, অনেক দুইটা পা, মানুষের মতো দুইটা পা, একটা পা তাল গাছের এই পারে দেওয়া, আর একটা পা ওই তাল গাছের আর এক পায়ে দেওয়া। তো এইটা দেখে তার ছোট ভাই হঠাৎ করে ভয় পেয়ে যায়। ছোট ভাই ভয় পাওয়ার কারণে তারপরে নানা একটু সাহস করে তাকে বলে না আসলে সব কিছু না, তুই চল, কিছু হয়নি। এটা বলে তার সে দূরে দূরে পড়তে পড়তে চলে যায় ওখান থেকে। তো যাওয়ার পর তার ছোট ভাই যে ভয় পায়, তারপরের দিন থেকে তার ছোট ভাইয়ের জ্বর এসে যায়। জ্বর এসে যাওয়ার পরে প্রথমে পর্যায়ে গ্রামের ডাক্তার দেখায়। তো তারপরে জ্বর তার ভালো হয় না। তো নানা বাড়ি থেকে সিদ্ধান্ত নেয় যে তাকে নিয়ে মানে বড় কোনো হাসপাতালে দেখাবে। তো তখন গ্রাম অঞ্চলে ততটা ভালো তখন মানে হাসপাতাল ছিল না। তো তার জন্য তাকে নিয়ে ফরিদপুর হাসপাতাল আসার জন্য মানে সিদ্ধান্ত নেয়। তো তারপরে তখন এত গাড়ি ঘোড়াও ছিল না, যার জন্য নৌকায় করে আসার একটা সিদ্ধান্ত নেয়। তো তারা সেই নানার ছোট ভাই আর একটা ভাই মিলে, তারা তিনজন মিলে নৌকা করে ফরিদপুরে হাসপাতালে আসার জন্য রওনা হয়। তো আস্তে আস্তে আসার পথে কিছু সময় পরে মানে আমার সেই যে নানার ভাই যার জ্বর হয়েছিল সে মারা যায়। তো মারা যাওয়ার পরে হাসপাতালে যায় না, ওখান থেকে তারা ফেরত আসে। তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়, দেখে রাতের সময় একটা হুজুর টাইপের মানে পাঞ্জাবি পরা, জুব্বা পরা, সে ওই নদীর পাড় দিয়ে হাঁটতেছে আর বলতেছে যে আমার একটু নৌকায় নাও, আমি একটু ওই পর্যন্ত যাবো, আমার একটু নৌকা নিয়ে যাও। তো প্রথম পর্যায়ে তারা নিতে চায় না, যে চিনি না যাই না, নৌকা উঠাইতে চায় না। কিন্তু তারপরে আবার ভাবলো যে হুজুর যেহেতু আমার ভাইটা মারা গেছে, তো তার পাশে বসে থাকলে হয়তো একটু দৌড়াদৌড়ি করলে আমার ভাইটার আত্মা শান্তি পাবে। তো এটা ভেবে সেই হুজুরটাকে উঠানোর পরে তাকে বলে যে তুমি আমার এই যে ভাই মারা গেছে এর পাশে, আপনি ভাই পাশে বসে আপনি সূরা কেরাত পড়েন। পরে সে ওখানে তার মানে বসে। তো অনেক রাত যখন হয়, তো অনেক রাতের সময়
আমার যে নানার যে ভাই সে মানে চুপচাপ রয়েছে, একটু ভঙ্গির মতো ভাব এসে গেছে। তো হঠাৎ শুনতে পায় যে কর্মর একটা শব্দ, মানে হাড্ডি বুদ্ধি চাবাইলে যেরকম একটা শব্দ হয় ঠিক ওইরকম একটা শব্দ। তো সে পিছের দিকে খেয়াল করে সেই লাশের কাছ থেকে এই শব্দটা আসতে থাকে। তো সে লাশের কাছে যখন লক্ষ্য করে সে দেখে যে ওই যে হুজুরটা উঠছিল সেই হুজুরটা ওই যে সেই লাশটার হাড়গুলো চাবাইতেছে। তো এইটা দেখে মাত্র সে অনেকটা ভয় পায়। অনেকটা ভয় পাওয়ার পরে সে তখন কি করবে এটা বুঝতে পারে না। তো বুঝতে না পারার পরে সে ভাবে যে এখন যদি আমি এটা নিয়ে মানে কিছু একটা করি তাহলে হয়তো আমাদেরকেও খেয়ে ফেলবে। এই জন্য ও আর কিছু না বলে ও বলে যে না, বলে যে ভাইয়া আমার মানে নৌকাটা একটু, আমার নানাকে বলে যে নৌকাটা একটু মানে সাইডে নাও, আমি একটু বাথরুমে যাবো এরকম বলে। পরে তারপরে নানা সাইডে নেওয়ার পরে বলে তুমি আমার সাথে আসো, আমার তো একটু ভয় লাগতেছে। তো নানাও সাথে যায়। যাওয়ার পরে একটু দূরে গিয়ে সেই ঘটনাটা খুলে বলে যে আসলে যে এই হুজুরটা উঠছে আসলে সে তো হুজুর না, সে হয়তো অন্য কোনো কিছু একটা, যার কারণে ওই আমার যে মারা গেছে তার লাশটা চাবাই খাইতেছে। পরে সে নানা বুঝতে পারে ব্যাপারটা। তারপরে তারা যাওয়ার পরে অন্য একটা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে আশ্রয় পেতে যায়, কিন্তু বাড়ি থেকেও তখন সন্ধ্যাবেলা আগের কালে দরজা লক করে দরজাটা সাধারণত খুলতো না, যে কি নাকি এই জন্য খুলতো না। তো দরজা না খুলে তো তারা কি করবে, কোথায় থাকবে, তারা একটা গরুর যে ঘর ওই গরুর ঘরের ভিতরে থাকে। তো গরুর ঘরে থাকে, এইভাবে ওই রাতটা ওখানে কাটায়। তারপর সকালে যখন নৌকার কাছে আসে, নৌকার কাছে আসার পরে দেখে রাসেল ভাই যে নৌকাটা একদম মানে খাড়া করে অর্ধেক মাটির নিচে ঢুকানো আর অর্ধেক খাড়া করা, আর যে বইটা যেটা দিয়ে নৌকা বায় ওই বইটাটা একদম মানুষের পেটের ভিতরে যেরকম ছুরি ঢুকানোর মতো ঠিক ওই রকম পেটের ভিতরে ঢুকাই রাখছে। আর লাশের প্রায় মানে 1/3 খেয়ে ফেলছে। তারপরে তারা গ্রামবাসীদের জানানোর পরে তারা সকালবেলায় ওই লাশটা নিয়ে আর যে বাকি অংশটা সেইটা নিয়ে তারা দেশের বাড়িতে আসে। এই ছিল আসলে আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আরো একটা অডিও ক্লিপে এবং সেই অডিও ক্লিপটা শুনে আবারও ফিরে আসবো এবং আশা করছি যে আগের মতো এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি, আশা করছি যে ভালো লাগবে। Stay tuned for your full FM and do full day. Face it. Radio Money Footy. Hoot FM. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। সালাম আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, যেহেতু সবসময় ভালো দলায় থাকেন। আমি হাসান মেইল। যে ঘটনাটা রাসেল ভাই এখন আপনাকে বলবো সেই ঘটনাটা হচ্ছে আমার মানে নানার মুখ থেকে শোনা ঘটনাটা। তো কথা না বাড়িয়ে ঘটনায় আসি। যে ঘটনাটা রাসেল ভাই এখন বলবো সেটা নানা আমাকে শুনিয়েছে রিসেন্টলি, কিন্তু ঘটনাটা হচ্ছে আজ থেকে প্রায় 15 থেকে প্রায় 20 বছর আগের আর কি। হতে পারে সেটা 1900 বা 2000 এই সময়কার আর কি ঘটনা, এগুলো জানা নাই। তো ঘটনা বলি, আমার মামা আর কি মানে ওনার ছেলে, আমার মামা একজন খুব ভালো ইলেকট্রিশিয়ান ছিলেন। তো ইলেকট্রিশিয়ান ছিলেন না, আজও আছেন ইলেকট্রিশিয়ান। উনি যেটা করছিলেন যে উনি শিক্ষাগত যোগ্যতা আসলে অত বেশি না থাকার দরুন উনি আসলে কারিগরি শিক্ষায় উনি আসলে বেশি উনি গিয়েছিলেন। তো সেই কারণে উনি ইলেকট্রিশিয়ানের ব্যাপারটা উনি শিখেছিলেন এবং পরবর্তীতে ভালো একজন ইলেকট্রিশিয়ান হয়ে গেছে। তো যাই হোক, উনি তারপর যেটা হয়েছে উনি গ্রামে থাকতেন সবসময়, এবং গ্রামে যেহেতু থাকতেন তো সেক্ষেত্রে গ্রামে ছোটখাটো বিভিন্ন ধরনের কাজ উনি করার সুযোগ পেয়েছেন, এবং গ্রামে ছোটখাটো বিভিন্ন কাজ করতে করতে একসময় গ্রামে খুব সুখ্যাতি অর্জন করে ফেলেন, এবং পরবর্তীতে গ্রামের বাজারেই উনি একটা নিজের দোকান দিয়ে বসেন।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার এই ব্যাপারটাতে আসলে অনেক বেশি অনেকে লাভবান হয়েছে। উনি খুব ভালো কাজ করার দরুন কম টাকায় উনি খুব ভালো কাজ করে দিতেন, সেখানে ওনার সুখে ছড়িয়ে পড়েছেন এবং উনি দেশের বিভিন্ন জায়গায় গিয়েও ছোট বড় বিভিন্ন শপিং মল, কমপ্লেক্স, অ্যাপার্টমেন্ট এইগুলোতে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন আর কি, করছিলেন। তো ওনার ইনকামটা বেশ হচ্ছিল। তো আসলে আমি বলে রাখি আপনাকে যে উনি যে মানে বাজারে আসলে এই দোকান ছিল ওনার, ওই দোকানটার আরো আশেপাশে আরো 2-4টা মানে এরকম ইলেকট্রিশিয়ানদের দোকান ছিল। তো দুর্ভাগ্যবশত ওই ইলেকট্রিশিয়ানরা আমার মামার জন্য বেশি একটা ইনকাম করতে পারতেন না, কারণ আমার মানে সমস্যা যদি কারো হতো সবাই আসলে আমার মামার কাছে সমস্যা নিয়ে চলে আসতো, ওনাদের কাছে কেউ যেত না, ফলে ওনাদের ইনকামটাও দিন দিন কমতে থাকে। তো যেটা হলো যে আমার মামা খুব ভালো করে দিনকাল যাপন করছিলেন, ওনার খুব ভালো দিনকাল যাচ্ছিল। একদিন হঠাৎ করে একটা প্রবলেম শুরু হয় যে রাসেল ভাই, যেটা আমাদের মামা খুবই হাসি খুশি মানুষ ছিলেন। তো দেখা গেল কি উনি একসময় খুবই রাগান্বিত টাইপের মানুষে পরিণত হলেন। উনি ঘরে ঢুকেই উনি পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করতে লাগলেন, ওনাদেরকে খুবই খারাপ ভাবে ওনাদের সাথে আচরণ করলেন, অশ্লীল কথাবার্তা বলতেছিলেন এবং দেখা গেল কি উনি ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে এরকম আচরণ করাতে ফ্যামিলি মেম্বারের উপর অনেক ক্ষিপ্ত, মানে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। এছাড়া উনি ওনাদের কাস্টমারদের সাথে হঠাৎ করে এরকম মানে বেমালুম যখন এরকম উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, মাঝে মাঝে গালি গালাজও করেছেন। তো এরকম অস্বাভাবিক ওনার আচরণে এবং পরিবর্তনে অনেকেই আসলে ওনার উপর রাগান্বিত হয়ে ওনার থেকে আসলে সাহায্য নেওয়াটা মানে ওনার কাছে প্রবলেম নিয়ে আসাটা বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে ওনার ইনকাম সোর্সটা আস্তে আস্তে কমতে থাকে। ওনার কাছে লোকজন কম আসে, উনি কম কাজ করেন, আবার অনেক সময় দেখা যায় কি উনি কাজেই যান না। এইভাবে করতে করতে ওনার পরিবারে আর্থিক টানাপোড়েনের ব্যাপারটাও আসলে চলে আসে। এইভাবে মানে খিটখিটিয়ে একজন মেয়েদের অধিকারী হয়ে গেলেন এবং তার পাশাপাশি আবার আর্থিক টানাপোড়েনও লেগে গেল আমার মামার। তো ব্যাপারটা কিন্তু তখন ওই সময়টাতে আসলে খুবই ভয়াবহ। তো ফ্যামিলি মানে আমার মামার এরকম একটা বেগতিক অবস্থা দেখে আমার নানা সহ্য করতে পারলেন না। উনি যেটা করলেন যে উনি একজন খুব বড় একজন আলেমের কাছে আমার মামাকে নিয়ে গেলেন। একটা কথা বলে রাখে আসলে আজ থেকে 15 বা 20 বছর আগে কিন্তু গ্রাম্য সাইডে যেসব মানুষরা ছিলেন তাদের আসলে ওই যে ভালো কোনো চিকিৎসার কিন্তু ব্যবস্থা ছিল না ওই জায়গায়। তো সেই কারণে আসলে ওনারা এইসব মানে ঝাড়ফুঁক বা পানি পড়া তাবিজ এগুলোতে খুবই বিশ্বাসী ছিলেন, প্রবল বিশ্বাসী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই এলাকায় খুব বড় একজন আলেম ছিলেন এবং উনার মানে চিকিৎসাটা এতটাই ভালো কাজ করত যে 10 জনের ভিতর 9 জনেরই একেবারে 100% তার শরীরেই তার চিকিৎসাটা কাজ করতো। ফলে যেটা হয়েছে যে সবাই ওনার খুব ভালো একজন ভক্ত হয়ে গেল। তো যাক, ওই আলেমের একটা ছোট্ট একটা হিস্ট্রি রাসেল আমি একটু বলি, একটা হিস্ট্রি ছোট্ট করে বলি। সেটা হচ্ছে রাসেল ভাই ওই আলেম কিন্তু শুরুতে কিন্তু আলেম ছিলেন না। উনি প্রথমে একটা মসজিদের ইমাম ছিলেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াতেন এবং উনি যে মসজিদে আসা যাওয়া করতেন মসজিদের আগে একটা কবরস্থান ক্রস করে ওনাকে আসা লাগতো। এখন কবরস্থান ক্রস করে যখন ওনাকে আসা লাগতো তখন উনি ওই কবরস্থান ক্রস করে 5 ওয়াক্ত নামাজ এসে পড়াতেন মসজিদে, আবার বাড়ি চলে যেতেন। তো ব্যাপারটা হচ্ছে কি, যখন কবরস্থান ক্রস করে উনি আসা যাওয়া করতেন তখন কবরস্থানে থাকা একটা জিন মানে উনাকে খুবই পছন্দ করে ফেলে এবং উনার সাথে থাকার জন্য মনস্তাব করে। এবং পরবর্তীতে একদিন ওই ইমাম সাহেব যখন রাতে ঘুমাচ্ছিলেন ওনার বাড়িতে, তখন ওই জিনটা আসলে ওনার সামনে এসে হাজির হয় এবং ওনাকে নির্ভয় দিয়ে বলেন যে হুজুর দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করবো না, জাস্ট আমার একটাই নিবেদন যে আমি আপনার সাথে থাকবো। হুজুর চিন্তা করলো যে এই জিনকে দিয়ে যদি আমি আসলে মানুষের ভালো কিছু করতে পারি তাহলে আমার যেরকম সুখাদিও হবে, আমার 2 পয়সা আমি রোজগারও করতে পারবো, এছাড়া আমি ভালো থাকতে পারবো। উনি সেই দিনটাকে সাথে সাথে বললো যে ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে রাখবো, তবে আমার 2টো শর্ত আছে।
সে শর্তটা হচ্ছে, প্রথম শর্তটা হচ্ছে যে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, দ্বিতীয়টা হচ্ছে যে আমি যা বলবো তুমি তা করবা। সেই দিনটাও রাজি হয়ে যায়। পরবর্তীতে আসলে উনি ওনার এরকম একটা চিকিৎসার দরবার খুলে বসেন, যেখানে আসলে প্রত্যেক দিন প্রায় দেখা যায় কি 100-150 রোগী ওনার কাছে আসে চিকিৎসা নেওয়ার জন্য, এবং দূর দূরান্ত থেকেও বিভিন্ন রোগী আসে চিকিৎসা নেওয়ার জন্য, কারণ ওনার চিকিৎসাতে যে খুব ভালো ফলাফল পাওয়া যায়। মানে সবারই একটা ধারণা ছিল যে ওনার কাছে গেলেই সুস্থ হয়ে যাবে। তো আমার নানা খুব ভালো একজন, মানে নামাজ পড়তেন, উনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে জানেন, উনি ওই সময় আলেমের কাছে আমার মামাকে নিয়ে যান। আলেমের কাছে যখন আমার মামাকে নিয়ে যান, তখন ওই আলেম তাকে দেখেই, মানে আমার নানা এবং আমার মামাকে দেখেই বললেন যে আপনারা দাঁড়ান, আপনাদের ভেতরে আসা লাগবে না, আমি আপনাদের সমস্যাটা জানি, আপনারা একটু বাইরে দাঁড়ান। আমার নানা এবং মামা খুবই অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমরা তো এখনো উনার ঘরেই ঢুকলাম না, উনি কেমনে বুঝলেন যে আমাদের সমস্যা আছে এবং আমাদের সমস্যাটা উনি জানলেন কেমনে? তখন 10 মিনিট পরে আলেম উনার ঘর থেকে বেরিয়ে এসে বললেন যে আমি আপনাদের সমস্যাটা খুব ভালো করে জানি এবং আপনাদের সমস্যার সমাধানকে আজকে আমি রাতেই করব, সুতরাং আপনারা এখন বাড়ি যান, আমি এশা নামাজের পরে আপনাদের বাড়িতে আসবো। আমার মামা এবং নানা কথা শুনে মানে ওনারা বলে যে ঠিক আছে, আপনি আসেন, আপনার মতো সমস্যা নেই। তো যাই হোক, উনি সেদিন রাত্রেবেলা এশা নামাজের পরে ওনার আসার কথা ছিল, তবে কোন একটা কারণে ওনার ঘর থেকে সেদিন বের হতে একটু লেট হয়ে যায় আলেমের। তো উনি প্রায় রাতে 10টার দিকে আসেন আর কি। একটু বলে গেছে আসলে ওই সময় কিন্তু শীতকাল ছিল, আর শীতকালে যে ব্যাপারটা হয় যে তখন কিন্তু এমনিতেও মানে গ্রামে গঞ্জে 10টা মানে অনেক কিছু, আর শীতের রাত হলে তো কথাই নেই। ওই সময় উনি ওনাদের বাড়িতে আসেন আলেম, এসেই আসলে যেটা উনি দেখলেন, মানে আমার নানা যেটা দেখলেন যে উনার হাতে একটা কেটলি টাইপের একটা জিনিস ছিল, একটা পাত্র ছিল কেটলি টাইপের। তো আমার আলেম এসেই বললেন যে আপনারা এই কেটলিটা ভর্তি করে আনুন পানি দিয়ে, 1 কেটলি পানি এটা ভর্তি করে আনুন, তবে পানিটা একেবারে বিশুদ্ধ হতে হবে। ওনারা যে পানিটা আসলে খেয়ে থাকেন, মানে টিউবওয়েলের যে পানিটা ওনারা খেয়ে থাকেন, ওই টিউবওয়েলের পানিটাই আসলে ভালো করে পরিষ্কার করে ওই টিউবওয়েলের পানিটাই আসলে আলেমের জন্য নিয়ে আসলেন। এবং আলেম তখন বলল যে ধন্যবাদ, আপনারা এখন মাটিতে বসেন, আমি খাটে বসতেছি, আর আমার মামাকেও খাটে বসতে বলা হলো। তা আমার মামা হচ্ছে খাটের নিচের অংশে, মানে খাটের পায়ের দিকে, খাটের পায়ের অংশে বসছে, আর মাথার অংশে বসছে হলো আলেম, আর আমার নানা নানি বসছেন হচ্ছে মাটিতে। তখন আমার নানাকে ওই আলেম নির্দেশ দিলেন যে আপনাদের ঘরে যত বাতি আছে সব নিভাই দেন। তো রাসেল ভাই তখনই না ওনাদের ওই জায়গায় মানে ইলেকট্রিসিটি ছিল না, ওনারা ওই যে হারিকেন বা ওই যে মোমবাতি জ্বালিয়ে আর কি ওনাদের দিন চলতো। তো বললো যে আপনাদের যত মোমবাতি আছে মোমবাতি গুলা নিভাই দেন। আর একটা কথা যে আপনারা এরপর থেকে যা দেখবেন সবকিছু শুধু দেখে যাবেন, আমি যতক্ষণ কোনো কথা বলবো তার আগ পর্যন্ত আপনারা কোনো কথা বলবেন না। তো ওনারা সবগুলা বাতি নিভিয়ে দেন, ওনারা সবগুলো মোমবাতি নিভিয়ে দেওয়ার পরে আলেম তার কাজ শুরু করে। আলেম প্রথমে মোটামুটি প্রায় 5 থেকে 10 মিনিট বিভিন্ন ধরনের সূরা পড়তে থাকে, এবং সূরা পড়ার পরে যেটা করে যে উনি একটু চুপ হয়ে যান, মানে সূরাগুলো অনেকগুলো সূরা পড়ে ফেলেন এবং সূরা পড়ার পরে উনি একসময় চুপ হয়ে যান। তো চুপ হয়ে যাওয়ার পর উনি খুব লম্বা করে একটা ফু দেন ওই পানিটার ভেতর, যে পানিটা ওই কেটলিতে আছে, ওই কেটলির পানিতে উনি লম্বা করে একটা ফু দেন, এবং ফু দিয়ে যেটা করেন যে ওই কেটলির পানিটা পুরো ঘরে একটা বার ছড়ায় দেন, ওই খাটে বসেই ছিটিয়ে দেন ওই পুরা ঘরের ভেতর ওই কেটলির পানিটা। তো যাই হোক, কেটলির পানিটা ছিটায় দেওয়ার সাথে সাথে রাসেল ভাই একেবারে সাথে সাথেই মনে হলো যে খুব ভারী একটা বস্তু, খুব ভারী, মানে প্রায় অনেকটা হলো যে কি বলি রাসেল ভাই, যে 100 কেজি ওজনের যদি একটা মানুষ মানে 3 তলা উঁচু থেকে যদি একটা মাটিতে পড়ে, মাটির উপর যেরকম একটা প্রেসার তৈরি হবে, ওই প্রেসারই ওনাদের ঘরের টিনের উপর মনে হয় কিছু একটা পড়লো, এতটা শব্দ হয়েছে। এই শব্দে তো মানে আমার মামা, নানা, নানি সবাই ভয় পেয়ে গেছে, কিন্তু আলেম কিন্তু কোনো ভয় পান নাই।
তো যেটা হলো রাসেল ভাই, যে সবাই যখন এই শব্দটা শুনে ভয় পেয়ে যান, আলেম তখন বসে রয়েছে, উনি ওনার কাজ করে যাচ্ছেন। তো তখন ওই শব্দটা আস্তে 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 করে মনে হচ্ছে যে চালের উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে, এবং পরবর্তীতে ওনাদের ঘরের দরজা জানা রাসেল ভাই কিন্তু মোটামুটি বন্ধই ছিল, যেহেতু শীতের দিন বন্ধই ছিল। তখন ওনাদের ঘরের যে মানে ওই রুমের যে জানলাটা ছিল ওইটা এত জোরে রাসেল ভাই খুলে যায় যে মনে হলো যে কেউ যেন খুব জোরে ধাক্কা দিয়ে ওইটা ভেঙে ফেলতে চাইছিল, এমন জোরে খুলে যায়। খুলে যাওয়ার পরে রাসেল ভাই ওই জানলাটা দিয়ে খুব ভালো করে দেখা যাচ্ছে যে অন্ধকারের ভেতরে, এই অন্ধকারের ভেতরে একটা সাদা জিনিস ঢুকে যাচ্ছে, খুব সাদা একটা জিনিস ঢুকে যাচ্ছে। সাদা জিনিসটা ঢুকে আস্তে আস্তে ধোঁয়াটা ঢুকতে 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 এবং পরবর্তীতে সম্পূর্ণ যখন ঢুকলো, সেটা এসে আমার মামার পাশে এসে দাঁড়ালো। এখন মনে হতে পারে যে সাদা জিনিসটা কি, হয়তো হইতে পারে কোনো কিছু, কিন্তু সবচেয়ে অবাক করা যে রাসেল ভাই ব্যাপারটা হচ্ছে ওই সাদা ধোঁয়াটা যখন একটা রূপ ধারণ করলো, সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে ওই সাদা ধোঁয়াটা আমার মামার রূপ ধারণ করছে। মনে হলো যে আমার মামার আর একটা কপি এই জায়গায় এসে দাঁড়াইলো, একেবারে হুবহু আমার মামা, পুরো চেহারা তার, পুরো মানে মামা ওই জিনিসটা দেখার পরে আর মানে উনি সেন্স রাখতে পারে নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তো আমার নানা নানিও প্রচন্ড ভয় পেয়ে যান যে এটা কিভাবে সম্ভব, মানে একটা মানুষের আরেকটা কপি তার পাশে এসে দাঁড়ালো। তো যাই হোক, আমার তখন ওই আলেম ফিসফিসিয়ে কয়েকটা কথা বললো, মানে ফিসফিসিয়ে একেবারে আসতে ফিসফিসিয়ে, যেটা আমার নানা এবং নানি কেউই বুঝে নাই, কিন্তু ওই আলেম ফিসফিসিয়ে কয়েকটা কথা ওই সাদা ধোঁয়াটাকে, মানে ওই কপিটাকে কিছু কথা বললো। এবং ওই যে দ্বিতীয় যে জিনিসটা, ওই সাদা ধোঁয়াটা ওই কথাগুলো শোনার পরে আবার ফিসফিসে একটা রিপ্লাইও ওই আলেমকে দিল, মানে তাদের মধ্যে একটা কনভারসেশন হলো, কথাবার্তা হলো। তো যাই হোক, যখন তাদের মধ্যে কথা হলো, তখন আমার নানা দেখলো যে ওই সাদা ধোঁয়াটা মোটামুটি বোঝা যাচ্ছে, সাদা ধোঁয়ার চাল চলন বোঝা যাচ্ছে যে ওকে একটা কাজ দেওয়া হয়েছে এবং কাজটা করতে রাজি। তো তখনই সাথে সাথে ওই সাদা ধোঁয়াটা আমার মামার ঠিক 2 হাতে, বুকে এবং পেটে এই জায়গাটার ভেতরে একটা যা স্পর্শ করছে, জাস্ট একটা স্পর্শের সাথে সাথে ভাই একটা দমকা বাতাস, মানে আমার মনে হলো যেন আমার মানে রুমের ভেতর হঠাৎ করে মনে হয় যে কেউ একটা দমকা বাতাস ঢুকাই দিছে, এরকম একটা ব্যাপার। একটা দমকা বাতাসের সাথে আমার মামার দেহের ভেতর থেকে একটা খুব চিকন একটা সরু লাঠির মতো একটা কালো ধোঁয়া বেরিয়ে আসলো। ঠিক আছে, খুবই কালো একটা ধোঁয়া বেরিয়ে আসলো, এবং কালো ধোঁয়াটা যখন, ওইটার কিন্তু কোনো রূপরেখা নাই, এটা একটা জাস্ট কালো ধোঁয়া দেখা যাচ্ছে, ওইটা এসে সাদা ধোঁয়াটার পাশে দাঁড়ালো এবং সাদা ধোঁয়া কিছু কথা কালো ধোঁয়াটাকে বললো, এবং কালো ধোঁয়া সেই কথাগুলো শুনে কিছু রিপ্লাই আবার সাদা ধোঁয়াটাকে দিল। তারপরে আবার সেই সাদা ধোঁয়াটা কিছু কথা বললো এবং সেটাতে সম্মতিমূলক কিছু কথা মানে আবার সেই ইয়েটা বললো, যেটা আমার নানা মানে বুঝলো যে মানে সাদা ধোঁয়াটা কিছু কথা প্রথমে জিজ্ঞেস করছে, তারপর সাদা ধোঁয়াটা হয়তো কিছু কথা বলছে যেটাতে ওই কালো ধোঁয়াটা রাজি হয়েছে, এবং সবচেয়ে বড় কথা আসলে যখন রাজি হয়ে গেল তখন আস্তে করে সেই কালো ধোঁয়াটা ওই জানলাটা দিয়ে বেরিয়ে গেল। তো দমকা বাতাসের কারণে আসলে তখন মানে খুব খারাপ একটা অবস্থা, যে মনে মনে সবকিছু ঘরে লড়ে চড়ে গেছে। তখন ওই সাদা ধোঁয়াটা যেটা হয়েছে রাসেল ভাই, ওই সাদা ধোঁয়াটা আবার কিছু কথা রিপ্লাই করে আলেমের কাছে জানালেন, এবং আলেম ওকে বললো তুমি চলে যাও। তারপরে যেটা হলো যে সাদা ধোঁয়াটা মানে আমার মামা যে একটা কপি আসলো, ওই কপিটা আস্তেই করে আবার ধোঁয়ায় রূপান্তরিত হয়ে তখন সেটা জানলা দিয়ে না, সেটা দরজা খুলে বেরিয়ে গেল। হ্যাঁ, দরজা খুলে বেরিয়ে গেল। খুবই অবাক করার ব্যাপার। তো এই পুরো ব্যাপারটা কিন্তু আমার নানা নানি একেবারে বুঝে দেখছে, মানে দেখতেছে পুরো ব্যাপারটা দেখলো, এবং পুরো ব্যাপারটা সংগঠিত হতে মানে পুরো ব্যাপারটা হইতে মিনিমাম ওনাদের যে ধারণা যে সময় গড়াইছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় গড়াইছে পুরো ব্যাপারটা হইতে। খুব স্লোলি হয়েছে ব্যাপারটা, কিন্তু আমি খুব দ্রুত বললাম। তো রাসেল ভাই পরবর্তীতে যখন ওই সাদা ধোঁয়াটা বেরিয়ে গেল, তখন আমার ওই আলেম আর কি আমার নানা নাকি বললেন যে আপনারা ঘরের আলো জ্বালান। তারপর তারা ঘরের আলোটা জ্বালালেন। আলো জ্বালানোর পরে যেটা
সেটা হলো আসলে যে আলেম ওনাদেরকে বললেন যে দেখেন আপনার ছেলের সুখ্যাতি আসলে অনেক বেশি, হ্যাঁ এটা পুরো গ্রাম জুড়ে অনেক বেশি সুখ্যাতি, এবং তার যে সততা বা তার যে এই যে তার বিভিন্ন ধরনের গুণ চরিত্র এগুলোর কারণে লোক তার উপর সন্তুষ্ট। এই কারণে সে আসলে এত দূর পর্যন্ত আসছে এবং সে এখন খুব ভালো রুজি রোজগার করতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা আপনার ছেলের এই রুজি রোজগারের কারণে অন্য 2-3 জন 4 জনের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। আপনার মানে বাজারে যে বাজারে আপনার ছেলের দোকান, ওই বাজারে কিন্তু আরো 2-4 জন ইলেকট্রিশিয়ানেরও দোকান আছে, কিন্তু ওনাদের যে ব্যবসাটা মানে ওনারাও তো একই ব্যবসা করে, কিন্তু আপনার ছেলের জন্য ওনাদের ব্যবসাটা প্রপারলি হচ্ছিল না। এই কারণে ওনারা সংঘবদ্ধ হয়ে ঠিক করলেন যে কোনো কারণে যদি আপনার ছেলেকে ধ্বংস মানে মেরে ফেলা যায় তাহলে ওনারা তো সময় সহাবে ওনাদের ব্যবসাটা আবার উপর দিকে উঠে যাবে। তখন যেটা হয় যে ওনারাও মানে একটা খুব বড় একজন আলেমকে দিয়ে আসলে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক করে একটা জিন প্রেরণ করেন আমার মামার শরীরে। তো প্রথমে জিনটা যেটা করে যে আমার মামার প্রথমে মানে শরীরে ঢুকেই আমার মামার মেজাজটা খিটখিটি করে ফেলেন, এবং তারপরে যেটা করেন যে অসুস্থ বানায় ফেলেন। এর ফলে যেটা হয় যে আসলে মামার সাথে এই ঘটনাটা ঘটে। আর এই পুরো ঘটনাটা আছে প্রায় 100% সত্য, এবং এই ঘটনা আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগের ঘটনা, যেটা আমি কথায় কথায় আসলে আমি আমার নানা থেকে রিসেন্টলি জানতে পেরেছি। তার আসলে ঘটনাটা কতটুকু ভালো লাগছে আমি জানি না, তবে ঘটনাটা যদি আপনার কাছে ভালো লাগে তবে আপনি ঘটনাটা অফকোর্স শেয়ার করবেন।